আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। চট্টগ্রাম বোর্ডের সকল জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং যাতায়াতের চরম দুর্ভোগ বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্দেশনায় স্থগিত হওয়া অবশিষ্ট বিষয়গুলোর নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সাম্প্রতিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রাম, পার্বত্য ৩ জেলা ও কক্সবাজার এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এইচএসসি ও সমমানের কয়েকটি পরীক্ষা স্থগিত করে। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় নতুন করে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত করল কর্তৃপক্ষ। দেশের বৃহৎ শিমুল বাগান, যেটি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার মানিগাঁও গ্রামে অবস্থিত। ইজারাধীন জাদুকাটা নদীতে বালু খেকোদের তাণ্ডবে হুমকির মুখে পড়েছে দেশের বৃহৎ লাল ফুলের শিমুল বাগান। রাতের আধারে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে বাগানের সামনের বিস্তীর্ণ এলাকা ইতোমধ্যেই নদী গর্ভে চলে গেছে। হুমকির মুখে নদী তীরবর্তী কয়েকটি গ্রামও। এটি দেশের বৃহৎ শিমুল বাগান। দেশের নানা প্রান্ত থেকে হাজারো পর্যটক আসেন এর সৌন্দর্য উপভোগ করতে। তবে ইজারাদারের অধিক মুনাফার লোভ আর রাতে ড্রেজারের তাণ্ডব, এই দুয়ের সমন্বয়ে নদীর তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে দেশের সর্ববৃহৎ শিমুল বাগান। এই নদী ভাঙনের কারণ হচ্ছে কিছু বালু সিন্ডিকেটের কাছে টাকার ডুবে কমায় তারাই আজকে আমাদের গ্রামটাকে ধ্বংস করতেছে। 3 গ্রামে 5 গ্রামে তোমার মানববন্ধন করা হইতেছে। তারপর আমরা আইন প্রশাসনের কাছে তোমার এই তাহিরপুর থানার তোমার বাদাঘাট বাজারের প্রশাসনের কাছে যাইলে কয় এই দিনে বলতে দিলে রাত্রে তোমার হেরা চুরাই বাদে তোমার চালায়। নিরাপত্তা নাই, এটাও ভাঙ্গিয়ে হাই লইতেছে গ্রামে। কোনো মানুষ একটা নিরাপত্তায় থাকতে পারে না। এই গ্রামের মানুষ দুর্বল। বৃহৎ এই শিমুল বাগান ঘুরতে আসছেন, দেখতে আসছেন, কেমন লাগলো, কি দেখছেন এবং বর্তমান পরিস্থিতি কি একটু জানাবেন। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমরা বন্ধুরা মিলে সবাই আর কি সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসেছি। কারণ আপনারা দেখেন, আমি গত বছর এসেছিলাম, তখন এই জায়গাতে অনেক বেশি সবুজ ছিল, মানে নিরিবিলি একটা পরিবেশ ছিল, ঘাস ছিল, গরুরা ঘাস খাচ্ছিল। কিন্তু এবার এসে আমি দেখি যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কত বেশি নিচু হয়ে গেছে। তো এর পরের বার আসলে আমি হয়তো আর শিমুল বাগান দেখবো না। পানি অলমোস্ট ঢুকেই যাচ্ছে। এরকম যদি সামনে বর্ষা যদি আরো কঠোর হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে শিমুল বাগানে অর্ধেকটা চলেও যেতে পারে। এগুলাতে প্রশাসন নিশ্চয়ই জানে। আমি যেমন দেখতে পাচ্ছি, আপনি এসেছেন, আপনি দেখতে পাচ্ছেন, প্রশাসনও ঠিকই দেখতে পাচ্ছে, বাট তাদের কোথায় হাত কাটা সেটা আমার জানা নেই। আশা করছি তারা এগুলো নিয়ে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করবে। তবে ইজারাদাররা বলছে পার কাটা বন্ধে তারা সোচ্চার রয়েছে এবং প্রশাসনও বলছে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। জায়গাটা আসলে অনেক দুর্গম, সেখানে আমাদের স্থায়ীভাবে কোনো আইন শৃঙ্খলা প্রতিরোধের করার ঠিক রাখার জন্য কিছু নাই। তো আমরা স্থায়ী পুলিশ ফাঁড়ির আমরা অনুভব করেছি। স্থানীয়রা বলছেন প্রশাসনের লোক দেখানো অভিযান নয়, কার্যকর পদক্ষেপ নিলেই বাঁচবে শিমুল বাগান, বাঁচবে আশেপাশের কয়েকটি গ্রাম। জাকারিয়া আহমদ, দীপ্ত সংবাদ, সুনামগঞ্জ। সুন্দরবনে মাছ ধরা ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে কর্মহীন হয়ে পড়েছে মোংলা উপকূলের প্রায় 10,000 জেলে পরিবার। কর্মহীন হয়ে পড়া এ সময় সরকারি সহায়তা না পাওয়ায় তারা বেশি বিপাকে পড়েছেন। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে পরিবারগুলো। সুন্দরবনের ওপর নির্ভরশীল মংলার প্রায় 10,000 জেলে পরিবার। বন সংলগ্ন নদ নদী ও খালে মাছ কাঁকড়া সহ বনজ সম্পদ আহরণ করে তাদের জীবিকা চলে। গত 1 জুন থেকে 31শে আগস্ট পর্যন্ত সুন্দরবনের মৎস্য ও বন্যপ্রাণী প্রজনন মৌসুম। এই 3 মাস সুন্দরবনে নদী ও খালে মাছ ধরা ও পর্যটক প্রবেশের নিষেধাজ্ঞা দেয় বন বিভাগ। নিষেধাজ্ঞা কার্যকরের পরও মৎস্য ও বনজীবী পরিবারগুলোর কাছে পৌঁছায়নি কোনো ধরনের সরকারি সহায়তা।
তাই দুশ্চিন্তায় পড়েছেন পরিবারগুলোর সদস্যরা। আমি এখনো কোনো সরকারি সহায়তা পাই নাই। একটা জালিয়া কার্ড ছিল, তাও সে চাল দিয়া বন্ধ আজ 6 বছর। সরকার যে বরাদ্দ দেয় এগুলো তো আসলে জালিয়াদের জন্য আসে। এই বন্ধের সময় আমরা যাতে পাইতে পারি তাহলে আমাদের একটু উপকৃত হব, তার কারণ কি আমাদের প্রেশার তো জেলে। বন্ধর পরে কোনো চাল ডাল কোনো সরকারি কোনো অনুদান পাইনি আমরা। সরকার যেন আমাদের প্রতি একটা লক্ষ্য রাখে, বন্ধের সময় আমাদের যেন শুধু মুষ্টি নদীর জন্য যেন সবাই তেল পাইলেও যেন সবাই পায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বনজীবীদের সরকারি সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তথ্য পাঠানো হয়েছে। আমরা আশাবাদী এই বছরে মংলা উপজেলায় প্রায় 500 জন মৎস্যজীবী যারা বনজীবী হিসেবে এই সুন্দরবন সংলগ্ন এলাকায় মাছ আহরণ করে তারা সহায়তা পাবে। জুন জুলাই আগস্ট মাস যদি মাছ ধরা কাঁকড়া ধরা এগুলো বন্ধ রাখা হয়, বিশেষ করে বনে প্রবেশ করা বন্ধ থাকে, তাহলে কিন্তু মাছ ডিম দিতে পারবে এবং সুন্দরবনে মাছের প্রাচুর্য বাড়বে। জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি সুন্দরবনের সাথে জড়িত পরিবারগুলোর জীবনমানের দিকে সরকারের দৃষ্টি রাখার দাবি সংশ্লিষ্টদের। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। লঘুচাপে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। এর প্রভাবে পটুয়াখালীতে গুড়ি গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। উপকূলের আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। নদ নদীর পানির উচ্চতা কিছুটা বেড়েছে। অনেকটা উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। তীরে আছড়ে পড়ছে ছোট বড় ঢেউ। উত্তর বঙ্গোপসাগর উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হওয়ার আশঙ্কা রয়েছে। তাই পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এছাড়া সকল মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। কুড়িগ্রামে ধরলা, তিস্তা ও দুধকুমার নদের পানি হ্রাস পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে 3টি পয়েন্টে বাড়ছে ব্রহ্মপুত্রের পানি। অন্যদিকে ব্রহ্মপুত্র নদের চিলমারি, হাতিয়া সহ কয়েকটি পয়েন্টে পানি ধীর গতিতে সমতলে বৃদ্ধি পাচ্ছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বিভাগ জানিয়েছে, শুক্রবার সকাল 6টায় সেতু ও শিমুলবাড়ি পয়েন্টে ধরলার পানি, পাটেশ্বরী পয়েন্ট দুধকুমার নদের পানি ও কাউনিয়া পয়েন্ট তিস্তার পানি সমতলে হ্রাস পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে ব্রহ্মপুত্র নদের পানি ধীরগতিতে বৃদ্ধি পেলেও চিলমারি পয়েন্ট বিপদসীমার 61 সেন্টিমিটার, হাতিয়া পয়েন্টে 67 সেন্টিমিটার ও নুনখাওয়া পয়েন্টে 98 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে গ্রেফতারের পর সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তিনি দীর্ঘ 45 বছর ধরে পলাতক ছিলেন। এখন তার সাজার রায় কার্যকরের বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হামলায় নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। চট্টগ্রাম সেনানিবাসের 24 পদাতিক ডিভিশনের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুর সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে মঞ্জুর নিহত হন। বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে সামরিক আদালতে সেনা কর্মকর্তাদের বিচার করা হয়। 13 জন সেনা কর্মকর্তার ফাঁসি কার্যকর হয়। অন্যদের বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়। জিয়াউর রহমানকে হত্যার পর মোফাজ্জল পালিয়ে যান। তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তিনি ভারতে আত্মগোপনে ছিলেন। ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত দিয়ে যাতায়াত করতেন বলে জানা গেছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের দক্ষিণাঞ্চলের একাধিক বেসামরিক অবকাঠামোয় চালানো মার্কিন হামলায় অন্তত 7 জন নিহত, 9 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে দেশটির হরমুজগান প্রদেশের সেতু, বিমানবন্দর ও আবাসিক এলাকায় এসব হতাহতের খবর পাওয়া গেছে। একই সঙ্গে বন্দর আব্বাস, বুশেহর ও আহবাজ শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। যদিও ইরানের সামরিক সক্ষমতাকে আরও দুর্বল করে দেওয়ার লক্ষ্যে টানা 6ষ্ঠ রাতে হামলার দাবি করছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র বড় জয়ের পথে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পাল্টা হামলা অব্যাহত রেখেছে তেহরানও। বাহরাইনের একটি সামরিক ঘাঁটিতে মার্কিন বিমান লক্ষ্যবস্তু করার দাবি ইরানের সেনাবাহিনীর। এমনই কোনো কিছুতেই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ না ছাড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইরান। খেলার খবর। টি-20 সিরিজে টিকে থাকার ম্যাচে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।
বুলাওয়েতে খেলা শুরু হবে বিকেল 4:30টায়। ফেভারিট হিসেবে জিম্বাবুয়ে সফর শুরু করে একমাত্র টেস্টে ইনিংস ও 85 রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। এরপর 3 ম্যাচের ওয়ানডে সিরিজ 2-1 ব্যবধানে হারে সফরকারীরা। এবারের জিম্বাবুয়ে সফরে সিরিজ জয়ের শেষ সুযোগ হিসেবে বাকি ছিল টি-20 ফরম্যাট, কিন্তু সিরিজের প্রথম ম্যাচ 32 রানে হেরে যায় তাওহিদ হৃদয়ের দল। দ্বিতীয় টি-20ও হারলে এবারের জিম্বাবুয়ে সফরে 3 ফরম্যাটেই সিরিজ হারের লজ্জা পাবে তারা। রোডিশিয়ানদের মাটিতে বাংলাদেশের জন্য হতাশাজনক অধ্যায় হয়ে থাকবে। এবারে ফুটবল বিশ্বকাপ 2026। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা 64 বছর পর বিশ্ব আসরে টানা দ্বিতীয়বার দ্য গ্রেটেস্ট শো অন আর্থের ফাইনালের মঞ্চে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এমন সাফল্যে একদিকে যেমন আনন্দের জোয়ারে ভাসছে আর্জেন্টাইন সমর্থকরা, অন্যদিকে হতাশায় ভেঙে পড়েছেন ইংলিশ ভক্ত সমর্থকরা। শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়েন আর্জেন্টাইন সমর্থকরা। নাচ গান আর আকাশি সাদা পতাকায় রঙিন হয়ে ওঠে চারপাশ। নাটকীয়তা, উত্তেজনা আর শেষ মুহূর্তে রোমাঞ্চ। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক সেমিফাইনালের সাক্ষী হলো বিশ্ব। একটি অবিশ্বাস্য ম্যাচ ছিল। আমরা কখনো হাল ছাড়ি না, তা আবারও দেখলো বিশ্ব। আমরা ঘুরে দাঁড়াই, সবকিছু দুমড়ে মুচড়ে সামনে এগিয়ে যাই। এবার আমরাই ট্রফি জিতবো। পিছিয়ে থাকা অবস্থায়ও আমাদের মনে আশা ছিল খেলোয়াড়রা আমাদের নিরাশ করবে না, কারণ আমরা তাদের মনে প্রাণে বিশ্বাস করি। আলবি সেলেস্তাদের উৎসবে বিপরীতে ক্ষোভে ফুঁসছেন ইংলিশ সমর্থকরা। কোচ থমাস টুকেলের অতিরিক্ত রক্ষণাত্মক কৌশলকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন তারা। সব সেন্টার ব্যাক আর ডিফেন্ডারদের মাঠে নামানোতেই মূলত ম্যাচটা ওদের হাতে তুলে দিয়েছে কোচ। গোল করা যে কোনো দলের জন্য ইতিবাচক, কিন্তু আমাদের জন্য এটাই অভিশাপ হয়ে দাঁড়ালো। এগিয়ে থেকে কোচের ভুলে হারতে হলো, আর আর্জেন্টিনা দেখিয়ে দিল কেন তারা বিশ্ব চ্যাম্পিয়ন। আর্জেন্টিনা চলে গেল চতুর্থ বিশ্বকাপ শিরোপার আরো কাছে, আর 66 বিশ্ব চ্যাম্পিয়নরা বিদায় নিল সেমি থেকেই। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। লিওনেল মেসি আরও একবার প্রমাণ করলেন কেন তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় বলা হয়। এবারের বিশ্বকাপেও আর্জেন্টিনার এই তারকা স্ট্রাইকার আক্রমণ তৈরি, সুযোগ তৈরি এবং গোল করা সব বিভাগেই অনন্য। মাঠের পারফরমেন্সে পরিসংখ্যানগুলো স্পষ্ট করে দেয় মেসির প্রভাব শুধু গোল করার মধ্যেই সীমাবদ্ধ নয়, দলকে এগিয়ে নেয়ার প্রতিটি ক্ষেত্রে তিনি অনন্য। বিশ্বকাপে আরেকটি মহাকাব্যিক জয়ে শিরোপা ধরে রাখার পথে শেষ বাধার সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনা। আর সবটা সম্ভব হচ্ছে দলের প্রাণ ভোমরা লিওনেল মেসির জাদুকরী পারফরমেন্সে। 2006 সালে বিশ্বকাপের মঞ্চে প্রথম গোল করা থেকে 2022 সালে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া এবং চলতি বিশ্বকাপে রেকর্ড ভেঙে এগিয়ে যাওয়া মহাকাব্যিক অধ্যায়ের নাম লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে প্রায় একক নৈপুণ্যে আলবি সেলেস্তাদের চ্যাম্পিয়ন করার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বলও জেতেন ML10। আর চলমান বিশ্বকাপে এসে 39 বছর বয়সেও তিনি বিশ্বকে দেখিয়ে দিচ্ছেন বয়স কেবল একটি সংখ্যা মাত্র। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে চোখ ধাঁধানো জোড়া গোল করে চলতি গ্রেটেস্ট শো অন আর্থে নিজের মোট গোল সংখ্যাকে 8-এ নিয়ে গেছেন এই কিংবদন্তি। এই তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। 2006 থেকে 26 ক্যারিয়ারে ষষ্ঠ বিশ্বকাপে মেসির মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে 21টি, যা বিশ্ব আসরে একক গোলের বিশ্ব রেকর্ড। গোলের পাশাপাশি অ্যাসিস্টেও কারিশমা দেখাচ্ছেন এই জাদুকর। এখন পর্যন্ত সতীর্থদের দিয়ে 4 গোল করিয়েছেন মেসি। ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে ওঠার ম্যাচে 12টি ডুয়েল জিতেছেন খুদে জাদুকর, যা 2014 সালের পর যে কোনো বিশ্বকাপ ম্যাচে তার সর্বোচ্চ। সেই সাথে আসলে দ্বিতীয় সেমিফাইনালে 9টি ড্রিবল করেছেন তিনি, যা 2026 বিশ্বকাপে যে কোনো এক ম্যাচে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ।
মেসি আর্জেন্টিনার হয়ে খেলা 13টি বড় টুর্নামেন্টের মধ্যে 8টিতেই ফাইনালে পৌঁছেছেন। ফাইনাল খেলার হার 61.5%। তাছাড়া মেসি 33টি বিশ্বকাপ ম্যাচে 33টি গোলে অবদান রয়েছে। এরপরে আছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে, যার অবদান 25টি। গেল 60 বছরে ফিফা বিশ্বকাপের ইতিহাসে ম্যাচে গোল করার সর্বোচ্চ সুযোগ তৈরি তালিকায় শীর্ষে রয়েছেন এমিলটেন। আর মাত্র একটি সুযোগ তৈরি করলেই সংখ্যা দাঁড়াবে 100-তে। ডিয়েগো ম্যারাডোনা 71টি সুযোগ তৈরি করে এই তালিকায় আছেন দ্বিতীয় স্থানে। এবারে বিশ্বকাপে সর্বকালের বয়স্কতম আউটফিল্ড খেলোয়াড়ও লিও। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের দিন তার বয়স 39 বছর 21 দিন। আর সব মিলিয়ে তিনি সর্বকালের তৃতীয় বয়স্ক খেলোয়াড়। তার আগে রয়েছে 1990 সালে পিটার শিলটন এবং 1982 সালে ডিনো চফ। তারা দুজনেই ছিলেন গোলরক্ষক। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলের 1958 সালের বিশ্বকাপ ফাইনালে পরা জার্সি নিলামে বিক্রি হয়েছে 49 লাখ মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় 60,47,00,000 টাকা। নিলাম প্রতিষ্ঠান সোথেভিস জানায় এটি পেলের স্মারক সামগ্রীর মধ্যে এ পর্যন্ত সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়া কোনো বস্তু। নিউ ইয়র্কে অনুষ্ঠিত নিলামে মোট 10টি বিড হয়। শেষ পর্যন্ত জার্সিটি 49 লাখ ডলারে বিক্রি হয়। মূল্য এত বেশি হওয়ার অন্যতম কারণ পেলে এটি পড়েছিলেন ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় এক ম্যাচে। 1958 সালের বিশ্বকাপ ফাইনালে স্বাগতিক সুইডেনের বিপক্ষে ব্রাজিলের 5-2 গোলের জয়ে 2টি গোল করেছিলেন পেলে। তখন তার বয়স ছিল মাত্র 17 বছর। ফলে তিনি এখনও বিশ্বকাপ ফাইনালে গোল করা সর্বকনিষ্ঠ ফুটবলার। ওই জয়ের মধ্য দিয়েই সেলেসাওরা প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।